মেয়েরা আমরা পড়ছিলাম অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা। আচ্ছা, আমরা যত অবধি পড়েছিলাম দেখো, টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, অর্থাৎ স্বামীজি যেখানেই যেতেন এবং স্বামীজি যেখানে তার তাঁবু নিয়ে বসবাস করছিলেন সেইখানে চারপাশের প্রতিবেশীরা সবাই মিলে একটা সামাজিক কেন্দ্র হয়ে গড়ে উঠেছিল। এই পর্যন্ত পড়েছিলাম। পরের অংশ দেখো। দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মংস, সেখানে ছিল শয়ে শয়ে সাধু। মংস মানে সাধু বা সন্ন্যাসী। অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন মতের। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের তাঁবুগুলো ছিল গেরুয়া রঙের। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, কিছু কিছু ছিল তার মধ্যে আবার বড় সাইজের ছাতার মতো বড় বা ওই রকম ধরনের, মানে খুব বেশি বড় নয়। অ্যান্ড অ্যামংস্ট দিজ, এবং এইগুলোর মধ্যে, এই তাঁবুগুলোর মধ্যে বা এই মানুষদের মধ্যে, এই সাধু সন্ন্যাসীদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীজির প্রভাব ছিল প্রায় চুম্বকের মতো। তোমরা ম্যাগনেট জানো, চুম্বক, হ্যাঁ, ম্যাগনেটিক অর্থাৎ চুম্বকের মতো প্রভাব ছিল স্বামীজিদের মধ্যে, অর্থাৎ খুবই বেশি রকম প্রভাব ছিল। দ্য মোর লার্নেড অফ দেম, তাদের মধ্যে যারা বেশি শিক্ষিত বা বিদ্বান ছিলেন, সোয়ার্মড অ্যাবাউট হিম, তার চারপাশে ভিড় করে থাকতো, দল বেঁধে থাকতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, কোথায় এসে ভিড় করে থাকতো? প্রত্যেকটা থাকার জায়গায় বা বিশ্রামের জায়গায় যেখানে স্বামীজি বসবাস করতে থাকতেন, অর্থাৎ অমরনাথ যাওয়ার পথে যেখানে যেখানে স্বামীজি থামতেন বিশ্রাম নেওয়ার জন্য, সেখানে সেখানে এই সাধুরা এসে স্বামীজির চারপাশে ভিড় করে থাকতো। কারা? না, ওই সাধুদের মধ্যে যারা বেশি বিদ্বান ছিল। ফিলিং হিজ টেন্ট, স্বামীজির তাঁবু ভর্তি করে ফেলতো তারা। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং মগ্ন হয়ে থাকতো স্বামীজির সঙ্গে কথোপকথনে বা কথাবার্তায়। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের আলো যতক্ষণ থাকতো ততক্ষণ ধরে তারা স্বামীজির সঙ্গে কথা বলেই চলতো, রিমেইনিং, কথা বলেই চলতো। দ্য টক অফ অন দেয়ার সাইড, তাদের দিক থেকে যে সমস্ত কথাবার্তা হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, স্বামীজি আমাদের পরবর্তীকালে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, তাদের কথোপকথন ছিল সবই শিবকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড remonstrated with him seriously, এবং তারা তার সঙ্গে মানে তাকে প্রতিবাদ জানাতো বা অভিযোগ করতো খুব গম্ভীরভাবে বা গভীরভাবে। when he had insisted occasionally, যখন স্বামীজি জোর দিয়ে বলতেন মাঝে মাঝে, on drawing their attention to the world about them, অর্থাৎ বাইরের জগতের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করতেন, তখন তারা তার প্রতিবাদ জানাতো। অর্থাৎ তারা শিবকে নিয়েই মগ্ন হয়ে থাকতে চাইতেন, এবং স্বামীজি যখন তাদের বাইরের জগতের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেন বা বাইরের জগতে মনোযোগ দিতে বলতেন, ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের মনোযোগ আকর্ষণ করতেন বাইরের জগতের প্রতি বা তাদের চারপাশের জগতের প্রতি, তখন তারা কিন্তু প্রতিবাদ জানাতো বা অভিযোগ জানাতো যে কেন তাদের বাইরের জগতের প্রতি মনোযোগ আকৃষ্ট করবেন স্বামীজি বা মনোযোগ টানবেন স্বামীজি, সেই নিয়ে তারা প্রতিবাদ জানাতো। ইভেন ফরেনার্স দে আর্জড, তারা আরও আবেদন করত, সমস্ত বিদেশিরা, ওয়্যার মেন, তারাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন আমরা ফারাক করব বা পার্থক্য করব নিজের দেশ এবং বিদেশের মধ্যে? অর্থাৎ প্রত্যেকটা বিদেশি, অর্থাৎ বিদেশিদের প্রতি তাদের যথেষ্ট সহানুভূতি ছিল, এবং সেই কারণে তারা বলতো যে বিদেশের মানুষরাও যেহেতু মানুষ, তাদের প্রতি কোনো রকম পার্থক্য করা উচিত নয়, স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো ফারাক করা উচিত নয়। নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, আবার তাদের মধ্যে অনেকে বুঝেও উঠতে পারতো না যে স্বামীজির মধ্যে যে ভালোবাসা এবং সহানুভূতি ছিল মুসলমানদের প্রতি, সেইটা তারা সেই ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতাটা, স্বামীজির মধ্যে থাকা ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতাটাও তারা বুঝে উঠতে পারতো না যে স্বামীজি কেন মুসলমানদের প্রতি ওরকম সহানুভূতি এবং ভালোবাসা থাকবে এবং রীতিমতো সেটা উষ্ণতা নিয়ে থাকবে, কেন সেইটা থাকবে সেটা তারা বুঝে উঠতে পারতো না। দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যে পরলোক ভাবনা, আদার ওয়ার্ল্ড মানে অন্য জগৎ, পরলোক, মৃত্যুর পরের জগৎ, যে পরলোক ভাবনা, আদার ওয়ার্ল্ডলিনেসটাকে আলাদা করে লেখা হয়েছে এখানে। পরলোক ভাবনা যেটা কিনা
স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো ফারাক করতো না, বা স্বামীজিকে কোনো ফারাক করতে তারা বাধা দিত এবং বলতো যে ইনডিস্টিংগুইশেবল, অভিন্ন, স্বদেশ আর বিদেশ অভিন্ন, তার মধ্যে কোনো ফারাক নেই। সেই একই ভাবনা, পরলোক ভাবনা, অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি। এই সমস্ত পরলোক ভাবনাই এই সমস্ত সহজ সরল আত্মাদের বা সহজ সরল সাধুদের বাধা দিত। ফর্মালি কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে বুঝতে বাধা দিত যে ভারতবর্ষের অখণ্ড সত্তা বা ইউনিটিকে। ভারতবর্ষের যে অখণ্ড সত্তা বা ইউনিটি, সেটা কিন্তু হিন্দু এবং মুসলমান মিলেই গড়ে উঠেছে। সেটা যে স্বামীজির মধ্যে একটা ভালোবাসা এবং সহানুভূতি ছিল মুসলমানদের প্রতি, কারণ তিনি অখণ্ড সত্তাটাকে বুঝতেন, সেইটা কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে বুঝতে বাধা দিত ওই পরলোক ভাবনাতেই। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়্যার বাট রাইভাল এলিমেন্টস। স্বামীজি জানতেন যে এই অখণ্ড সত্তার মধ্যে হিন্দু এবং মুসলিমরা হচ্ছে কেবলমাত্র পরস্পর বিরোধী দুটি অঙ্গ, অর্থাৎ অঙ্গ দুটোই, কিন্তু একের অপরের সঙ্গে বিরোধ রয়েছে বা একের অপর পরস্পর বিরোধী দুটি অঙ্গ। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, এই সাধুরা বলতেন পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা তর্ক করতেন বা যুক্তি দেখাতেন, ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ, পাঞ্জাবের মাটি কিন্তু প্লাবিত হয়েছে বা ভিজে গেছে সেই সমস্ত মানুষদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা ধর্মবিশ্বাসের জন্য প্রাণ দিয়েছেন। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি, অন্তত পাঞ্জাবের মাটিতে স্বামীজি যেন একটা নিচু নিকৃষ্ট ধর্মীয় গোঁড়ামি যেন পালন করে চলেন, তারা চাইতো। ইন আনসার টু দিস, এই কথার উত্তরে স্বামীজি বলতেন, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, এমন একজন মানুষ হয়ে যেতেন যে ছিল ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রনিজম। স্বামীজি আসলে কি ছিলেন? ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার। অ্যানাক্রনিজম কথার অর্থ হচ্ছে সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকা ব্যক্তি। অ্যানাক্রনিজম সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকা, আধুনিক চিন্তাভাবনা করতে পারা, যে সময় তিনি দাঁড়িয়ে আছেন সেই সময়ের থেকে অনেক আগামী দিনের কথা যিনি ভেবে ফেলেছেন বা চিন্তা করে ফেলেছেন। ভবিষ্যতের বা ভাবিকালের একজন মানুষ হচ্ছেন স্বামীজি। তিনি সেই রকম একজন মানুষ হওয়া সত্ত্বেও এদের একজন হয়ে যেতেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অব দ্য মোমেন্ট, এবং স্বামীজি তখন কি করতেন? বাস্তব কিছু ছাড় দিতেন, অর্থাৎ জোরাজুরি করতেন না তাদের নিজের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য। দ্যাট ওয়্যার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন, এবং এই যে ধর্মীয় তার চিন্তাভাবনাটাকে এত বেশি করে চাপিয়ে দিতেন না এবং খানিকটা বাস্তব ছাড় দিতেন এই সাধুদের, তার থেকেই বোঝা যায় বা তার থেকেই তার সেই ভালোবাসার প্রকাশ পায়। অফ হিজ লাভ, এক্সপ্রেশন অফ হিজ লাভ, তার ভালোবাসার প্রকাশ পায় ফর দ্য ব্রেথরেন, এই সমস্ত ভ্রাতৃস্থানীয় ব্যক্তি বা সাধুদের প্রতি তার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার প্রকাশটা বোঝা যায় যে তিনি কখনোই চাপিয়ে দিতেন না তার নিজের ধর্মবিশ্বাস, এবং তিনি নিজে যদিও ভারতবর্ষকে একটা অখণ্ড সত্তা বলে মনে করতেন, কিন্তু তিনি এই সাধুদের ক্ষেত্রে কিছুটা বাস্তব ছাড় দিতেন। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপলস হোম টু দেয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স, এবং আস্তে আস্তে তিনি চালিত করতেন, ড্রাইভ মানে চালিত করা, ড্রোভ হিজ প্রিন্সিপলস, তার নীতিগুলিকে চালিত করতেন হোম, অর্থাৎ তাদের নিজেদের হৃদয়ের মধ্যে, টু দেয়ার মাইন্ডস, হোম টু দেয়ার মাইন্ডস মানে তাদের মনের কাছে সেগুলোকে তিনি আত্মীকরণ করতে সাহায্য করতেন। হোম টু দেয়ার মাইন্ডস মানে পরিচিত করে তুলতেন এবং তাদের নিজেদের মধ্যে সেগুলো ঢুকিয়ে দিতেন উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স, একটু একটু করে অত্যন্ত বেশি জোর এবং দৃঢ়তা বা তীব্রতার সঙ্গে তিনি তার নিজের প্রিন্সিপলস বা নীতিগুলিকে চালিত করে তাদের মনের পরিচিত করে তাদের মনের ভেতরে গেঁথে দিতেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, কিন্তু তিনি যখন তার এই উষ্ণ আলোচনাগুলো বা গল্পগুলোর কথা আমাদের বলতেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, বিদেশি মানুষ যারা ছিলেন তারা কোনো অন্য কিছু করতে পারতেন না, কেবল মজা পেতেন বা আমোদ পেতেন। নোটিং দ্য প্যারাডক্স, এই যে আপাত বিরোধ যে চিন্তাভাবনায় রয়েছে সেইটা নিয়ে তারা একটু মজাই পেতেন। দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, ওখানে উপস্থিত থাকা যে তহসিলদার নিজে, অ্যান্ড মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস, ওখানে সরকারি আধিকারিকরা এবং চাকর বাকর যারা ছিল, অফ দ্য পিলগ্রিমেজ, ওই তীর্থযাত্রায় যারা সরকারি আধিকারিক এবং চাকর বাকর যারা ছিল তারা হ্যাড বিন মুসলমান, তারা অনেকেই ছিল মুসলমান। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স,
ওখানে উপস্থিত এরা এত তীব্রভাবে প্রতিবাদ করতো মুসলমানদের প্রতি স্বামীজির ভালোবাসা নিয়ে বা স্বামীজির এত সহানুভূতি নিয়ে, কিন্তু কেউই কিন্তু মানে বিদেশিরা সেটা দেখে মজাই পেত যে এই যে আপাত বিরোধ একটা মানসিকতা ছিল এদের মধ্যেও, যে কেউ নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং, কেউই কিন্তু প্রতিবাদ জানানো বা কেউই কিন্তু কোনো রকমভাবে মানে কি বলবো, কেউই তাদের বাধা দিত না, অবজেক্টিং বা আপত্তি করতো না। অবজেক্টিং মানে আপত্তি করা, কেউ আপত্তি করার কথা স্বপ্নেও কল্পনা করতে পারতো না। দে আর এন্টারিং দ্য কেভ, এই যে মুসলমানরা, তহসিলদার এবং তারপর সরকারি আধিকারিক কিছু ছিল, কিছু পিলগ্রিমেজ বা তীর্থযাত্রার চাকর ছিল, তারা সবাই ধর্মে মুসলমান ছিল, কিন্তু তারা হিন্দু ভক্তদের সঙ্গেই বা হিন্দু উপাসকদের সঙ্গেই ওই অমরনাথ গুহায় প্রবেশ করতো এবং সেটা নিয়ে আপত্তি জানানোর কথা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারতো না। যদিও স্বামীজির মুসলমানদের প্রতি সহানুভূতি নিয়ে আপত্তি ছিল, কিন্তু গুহায় ঢোকা নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, এবং সবাই যখন যাত্রার শেষে গিয়ে ওই অমরনাথ মন্দিরে হাজির হতো, সেখানে কিন্তু কেউ কোনো রকম মুসলমানদের ঢোকা নিয়ে আপত্তি করতো না। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইন্ডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, এই তহসিলদার পরে স্বামীজির কাছে সত্যি সত্যিই এসেছিলেন একদল বন্ধুকে নিয়ে, তারা সকলেই মুসলমান ছিলেন। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী অ্যাজ ডিসাইপলস, তারা সকলেই বেগিং মানে চেয়েছিলেন, আবেদন করেছিলেন ফর্মাল আনুষ্ঠানিক বা নীতি নিয়ম মেনে যাতে স্বামীজি তাদের গ্রহণ করেন শিষ্য হিসেবে। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং তারা যে এসেছিলেন শিষ্যত্ব গ্রহণের জন্য স্বামীজির কাছে, তাতে কারোরই দেখে মনে হচ্ছিল না যে কেউই কোনো রকম এই ঘটনাতে কোনো অসঙ্গতি বা অদ্ভুত কোনো ব্যাপার খুঁজে পেয়েছেন বা বিস্ময়কর কিছু খুঁজে পেয়েছেন। মানে তহসিলদার এবং তার বন্ধুবান্ধবদের স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসাটা সকলেই খুব স্বাভাবিকভাবে বলে মনে করেছেন, কারোরই অদ্ভুত মনে হয়নি, অসঙ্গত মনে হয়নি বা বিস্ময়কর মনে হয়নি। কারণ স্বামীজির তাদের প্রতি, মুসলমানদের প্রতি যে সহানুভূতি এবং ভালোবাসা ছিল এবং উষ্ণতা সহ ভালোবাসা ছিল, সেইটা অনুভব করেই তহসিলদার তার বন্ধুদের নিয়ে এসেছিলেন স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে।